গল্পের শুরুতেই এই মেয়েটি বলে, আমার নাম লিয়ান, আমার জন্ম চীনের এক ছোট্ট শহরে। তবে এটাকে শহর বলা যায় না, অনেকটা গ্রামের মতোই। বাবা মা আর দাদুকে নিয়ে আমাদের ছোট্ট সুখী পরিবার। আমার মা মিসেস পানিয়ান আমাদের স্কুলে স্কাউট ডিপার্টমেন্টে জব করে, আর বাবা এবং দাদু রেস্টুরেন্ট পরিচালনা করে। রেস্টুরেন্টের ওপর তলায় ছিল আমাদের বাড়ি। আসলে চীনের মধ্যবিত্ত পরিবারের বাড়িগুলো এমনই হয়, ওপরতলায় বাড়ি আর নিচতলায় বিজনেস। বিজনেসটা ভালোই চলছিল, কারণ বাবার সিক্রেট রেসিপির কারণে খাবারগুলো অনেক বেশি টেস্টি হতো। খাবারে সে কি উপাদান মেশাতো আমরা কেউ জানি না। তবে বাবা চেয়েছিল অ্যাস্ট্রোনট হতে, রকেটে করে মহাকাশে যেতে, কিন্তু আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারেনি। বাবা থাকতো অন্য এক গ্রামে, সেখানেও তার রেস্টুরেন্ট ছিল, আর সেই রেস্টুরেন্টেই মায়ের সাথে তার প্রথম দেখা হয়। এরপর তারা বিয়ে করে। আমার জন্ম হয় সেই গ্রামেই। মায়ের চাকরির সুবিধার্থে আমরা এই শহরে চলে আসি। এখানের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বর্ষাকালে পানির উচ্চতা এতটাই বেড়ে যায় যে দোকানের মধ্যে পানি ঢুকে পড়ে। তখন বাবা বালির বস্তা দিয়ে দোকানের সামনে বাঁধ তৈরি করে দেয়, আর বর্ষাকালে বৈদ্যুতিক লাইনে অনেক প্রবলেম দেখা দেয়। এসব প্রবলেম, বাধা বিপত্তি নিয়েই চলে আমাদের দিনকাল। বাবার কাছ থেকে আমি দুটো জিনিস শিখেছি। একটা হচ্ছে স্কেটিং, যেটা সে নিজে আমাকে শিখিয়েছে, আর একটা হচ্ছে বরফে স্কিং। আমি আর বাবা প্রতি শীতের মৌসুমে চলে যাই চায়না রাশিয়ার বর্ডারে, যেখানে অনেক টুরিস্ট আসে অপরূপ সুন্দর পাহাড় দেখতে আর স্কিং করতে। তো আমরা দেখতে পাই প্রতিবারের মতো এবারও লিয়ান এবং তার বাবা মিস্টার জ্যাং চলে আসে সেই পাহাড়ে। অনেকক্ষণ স্কিং করে এবং ছবি তুলে খাওয়া দাওয়া করতে যায়। মিস্টার জ্যাং এর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে কোক বা কোলা। তার সবকিছুর সাথে কোলা চাই। এই নিয়ে লিয়ান সব সময় হাসি ঠাট্টা করত। এরপর সে ছবিগুলো দেখছিল, দেখে তার বাবা একটা ছবিও ঠিকভাবে তুলতে পারেনি, তাই আবারও বায়না ধরে পাহাড়ে যাবে। তার বাবা মানা করলেও সে কিছুতেই শুনতে চায় না, তাই তারা আবারও পাহাড়ে গিয়ে আরো কিছুক্ষণ স্কিং করে এবং ছবি তোলে। ওইদিকে তার মা পানিয়ান স্কুলের কাজ শেষ করে বাড়ি ফেরে। প্রতিবেশীরা বলে, এবারও কাজের জন্য আটকে গেলে, পাহাড়ে যেতে পারলে না, তাদেরকে দ্রুত চলে আসতে বলো। আমার নাতনি মাংলি তার বান্ধবী লিয়ানকে খুব মিস করছে। সে বিদায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখন লিয়ান ফোন করে বলে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে যেন দ্রুত চলে আসে। এই শুনে সে ছুটে যায় সেই হসপিটালে। লিয়ান তাকে দেখতেই কান্নায় ভেঙে পড়ে। দেখা যায় তারা যখন দ্বিতীয়বারের মতো পাহাড়ে গিয়েছিল, তখন ভালো ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার জন্য লিয়ান কিছুটা দূরে চলে যায়। জ্যাং লক্ষ্য করে লিয়ান যেদিকে যাচ্ছিল সেদিকেই হচ্ছে পাহাড়ের শেষ অংশ। এটা দেখে লিয়ানকে থামানোর জন্য সে তার পিছু করে। কানে হেডফোন থাকায় লিয়ান তার ডাক শুনছিল না, তাই সে দ্রুত ছুটে গিয়ে লিয়ানের সামনে দাঁড়ায়। লিয়ান তার সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরে থেমে যায়। তবে মেয়েকে বাঁচানোর চিন্তায় সে ভুলেই গিয়েছিল। সে দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম কিনারায়, আর তখনই সেই অংশটা ভেঙে সে নিচে পড়ে যায়। একাধিক সার্জারির পর সে কোনো রকমে বেঁচে যায়। তবে ডক্টর বলেছে সে কোমায় চলে গিয়েছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হবে। কবে জ্ঞান ফিরে আসবে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। তারা দুজন দিনরাত সেবা শুশ্রূষা করে। একদিন লিয়ান শুনতে পায় তার মা কারো কাছ থেকে টাকা ধার চাইছে, অর্থাৎ জ্যাংয়ের পেছনে সমস্ত টাকা খরচ করে ফেলেছে। এদিকে ডক্টর জানিয়ে দেয় জ্যাংয়ের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, হয়তোবা আর কখনো তার জ্ঞান ফিরে আসবে না। ভালো হয় জ্যাংকে কষ্ট না দিয়ে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা। এই কথা লিয়ান শুনে বলে, প্রয়োজনে আমি সারা জীবন বাবার সেবা করে যাব, তবুও তাকে মরতে দেব না। এই বলে ডাক্তারের সাথে কথা বলতে যাবে, তখন পানিয়ান বলে, আমি কাগজে সাইন করে দিয়েছি, কিছুক্ষণ পর জ্যাংয়ের লাইফ সাপোর্ট খুলে দেয়া হবে। এই শুনে লিয়ান অঝরে কান্না শুরু করে। এরপর জ্যাংয়ের লাইফ সাপোর্ট খুলে দিলে তার মৃত্যু হয়ে যায়। এর কয়েক মাস পর সরকারি নিয়ম অনুযায়ী জ্যাংয়ের সমস্ত লাইসেন্স অফিসে জমা দিয়ে আসে। ফেরার পথে একটা কুকুরছানা তাদের পেছন থেকে এসে সামনে দাঁড়ায়। কুকুরটা এত মায়াবী দৃষ্টিতে লিয়ানের দিকে তাকিয়েছিল, সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কুকুরটাকে আদর করতে যাবে। তখন তার মা থামিয়ে দিয়ে বলে, এটা রাস্তার কুকুর, কামড়ে দিতে পারে। লিয়ান নিচে বসে তার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকে। তখন তার মালিক এসে জানায় কুকুরছানাটা খুব দুষ্ট স্বভাবের, প্রত্যেকদিন দোকান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় লিয়ান দেখে কুকুরটা তার দিকে তাকিয়েছিল, তার কাছে আসার জন্য ছটফট করছে। দেখা যায় সেটা ছিল একটা ডগ হাউস। তাকে তার জায়গায় নিয়ে রাখা হয়। সে তখনও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল লিয়ানের দিকে। তার মা তাকে ডেকে নিয়ে যায়।
সেদিন রাতের বেলা কুকুর ছানাটি বের হওয়ার অনেক চেষ্টা করে। এক পর্যায়ে দরজায় ধাক্কা দিয়ে লক খুলে ফেলে। দোকানের দরজাটা খোলাই ছিল। বাহিরে এসে কিছু একটার ঘ্রাণ নিতে থাকে। সেই ঘ্রাণ ফলো করে দৌড়াতে শুরু করে। চলে আসে একটা গলিতে, সেখানেও ওই একই ঘ্রাণ পাচ্ছিল। শেষমেশ চলে আসে একটা ঘরের সামনে। দরজা খুলে এক রুমে ঢুকে পড়ে। এরপর লাফিয়ে টেবিলের উপর ওঠে এবং সেই চেয়ারে শুয়ে থাকে। তখন পানিয়ান আসে সেই রুমে। তার হাতে ছিল একটা খেলনা রকেট। আমরা বুঝতে পারি এই রুমটা ছিল তার স্বামী মিস্টার জ্যাংয়ের। জ্যাং এই রুমে বসে স্টাডি করত রকেট এবং মহাকাশ নিয়ে। তো পানিয়ান দেখে তার স্বামীর চেয়ারে বসে আছে সেই কুকুরটা। তখন লিয়ানও সেখানে চলে আসে। কুকুর ছানাটাকে দেখতেই আদর করতে থাকে। বলে, তুমি তো সেই কুকুরটা, এখানে কিভাবে আসলে? দেখে মনে হচ্ছে তুমি তৃষ্ণার্থ। এই বলে পানি আনতে চলে যায়। তখন তার মা সেটাকে বাহিরে নিয়ে ছেড়ে দেয়। তবে কুকুরটা ভেতরে আসতে চাইছিল, দরজা আটকে দেয়াতে আসতে পারে না। সে তার মেয়েকে বলে, আমাদের মানসিক অবস্থা ভালো নেই, এই অবস্থায় বাড়িতে কুকুর রাখার কোনো প্রয়োজন নেই। এই শুনে লিয়ানের খুব মন খারাপ হয়। সে বাহিরে গিয়েও খুঁজে দেখে, কিন্তু কুকুরটাকে কোথাও দেখা যায় না। পরদিন তার বান্ধবী ম্যাংলিকে কুকুরের বিষয় বলে ওই কুকুরটাকে আমার খুব ভালো লেগেছে, আমি তাকে রাখতে চেয়েছিলাম, তবে মা তাকে পছন্দ করে না। ঠিক তখনই সেই কুকুর ছানাটা তাদের সামনে এসে বসে পড়ে। তারাও বসে কুকুর ছানাটার মায়াবী চোখগুলো দেখতে থাকে। মাংলি বলে, ও একদম নোংরা হয়ে আছে, মনে হচ্ছে সারা রাত রাস্তায় কাটিয়েছে। এই বলে সে এক কাজে চলে যায়। লিয়ান কুকুরটাকে বলে, তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ তাই না, কিন্তু আমি তোমাকে রাখতে পারবো না, তাহলে মা অনেক রেগে যাবে, তাই ভালো ছেলের মতো মালিকের কাছে ফিরে যাও। এই বলে সে চলে যাচ্ছিল। পেছনে ফিরে দেখে সে এখনো তার দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে। এরপর সে স্কুলে চলে আসে। কিছুক্ষণ পর গার্ডদের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। মিসেস পানিয়ান তখন অফিসে কাজ করছিল। সেও দেখতে পায় গার্ডরা কারো পেছনে ছুটছে। দেখা যায় তারা ছুটছিল সেই কুকুর ছানাটার পেছনে, যে লিয়ানের ঘ্রাণ ফলো করে চুপি চুপি ঢুকে পড়েছে স্কুলের ভেতরে। তো ঘটনা দেখার জন্য সবাই বাহিরে বেরোয়। তখনই কুকুরটা দৌড়ে সোজা চলে আসে লিয়ানের কাছে। লিয়ান তাকে কোলে তুলে নেয়। তখন পানিয়ান এসে বলে, এটা রাস্তার কুকুর, বাহিরে নিয়ে ছেড়ে দাও। তার কথা অনুযায়ী গার্ডরা লিয়ানের কাছ থেকে তাকে নিয়ে চলে যাচ্ছিল। তবে এটাকে রাস্তার কুকুর বলায় লিয়ান খুব কষ্ট পায় এবং দৌড়ে গিয়ে ছানাটাকে ছিনিয়ে নেয় আর তাদেরকে মিথ্যে বলে যে এই কুকুর ছানাটা আমার, মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই শুনে তার মা কি বলবে বুঝে উঠতে পারে না। বাড়ি ফিরে দেখতে পায় তার মেয়ে কুকুরটাকে বলছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, এখানে বসে রেস্টুরেন্ট পাহারা দিবে। এই বলে তাকে আদর করতে থাকে। পানিয়ান বলে, কিছুদিন পর তোমার কলেজ এন্ট্রান্স এক্সাম, ভালো কলেজে চান্স পেতে হবে, তাই এটাকে বাহিরে ফেলে লেখাপড়ায় মনোযোগ দাও। কিন্তু তার মেয়ে কোনো কথাই শুনছিল না, উল্টো বলে, ওর দেখাশোনা আমি করব, এই বিষয়ে মাথা ঘামিও না। এই শুনে সে রেগে গিয়ে কুকুরটাকে নিতে আসে, কিন্তু কুকুরটা তার উপর চেঁচামেচি শুরু করে। মনে হচ্ছিল যেন তাকে পেছনে সরে যেতে বলছে, তাই কামড় খাওয়ার ভয়ে সে পেছনে সরে যায়। ঠিক তখনই সিলিং থেকে ফ্যান খুলে নিচে পড়ে, অর্থাৎ সে না সরলে ফ্যানটা তার মাথায় পড়তো। এই ঘটনায় কুকুর ছানাটার প্রতি তার কিছুটা ভালোবাসা জন্মায়। দেখা যায় সে তার মেয়েকে অনুমতি দিয়েছে কুকুরটাকে রেস্টুরেন্টে রাখার জন্য, কিন্তু ঘরের ভেতরে নেয়ার অনুমতি দেয়নি। সারা রাত বাহিরে থেকে তার চোখের জল টলমল করছিল। লিয়ান বলে, দেখেই মনে হচ্ছে ঠান্ডায় বাহিরে থাকতে ওর কষ্ট হয়, তাই ওকে চুপি চুপি ঘরের ভেতরে নিয়ে আসি। সে এবারও এক দৌড়ে বাবার রুমে ঢুকে বাবার চেয়ারে গিয়ে বসে। এমনকি ঠিক বাবার মতোই ফুটবল খেলা দেখতে পছন্দ করে। আগে জানতাম কুকুররা কোলা পছন্দ করে না, কিন্তু আমি যখনই কোলা হাতে নেই তখন সে এতটাই এক্সাইটেড হয়ে যায় যেন এটা তার পছন্দের ড্রিঙ্কস। তবে লিয়ান তাকে কোলা খেতে দেয় না, তাই সে মন খারাপ করে বসে থাকে। আমরা দেখতে পাই লিয়ান তার বাবার নাম্বারে টেক্সট করে, যদিও সেই নম্বর থেকে কখনোই রিপ্লাই আসবে না। তবুও সে যখনই তার বাবাকে মিস করে অথবা যখন কোনো কিছু তার বাবাকে শেয়ার করতে ইচ্ছে হয় তখন তার বাবার নাম্বারে সবকিছু লিখে পাঠায়। তো আজকে লিখেছিল, বাবা, গতকাল যে কুকুরটার কথা লিখেছিলাম সেই কুকুরটা আজও তোমার চেয়ারে এসে বসেছে, তোমার মতো ফুটবল খেলা দেখছে, আর তোমার মতোই পছন্দের ড্রিঙ্কস হচ্ছে কোলা। এই পর্যন্ত লিখে সে কুকুর ছানাটাকে বিভিন্ন নামে ডাকে, কিন্তু সে চুপ করে শুয়েছিল। তখন তার চোখ যায় সামনে রাখা কোলার বোতলের দিকে, আর সে তাকে কোলা বলে ডাক দেয়। এটা শুনতেই ছানাটা উঠে যায়। যতবারই কোলা বলে ডাকে ততবারই সে সাড়া দেয়। লিয়ান আবারও টেক্সট করে বলে,
বাবা, কুকুরছানাটার নাম রেখেছি কোলা। পরদিন মাংলি লিয়ানকে বলে, আমি নানুর কাছ থেকে গণনা করা শিখেছি, তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। লিয়ান বলে, আমি শুধু বাবার সম্পর্কে জানতে চাই। এই শুনে মাংলি বলে, চোখ বন্ধ করে দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড বেছে নাও। এই কার্ডের নাম হুইল অফ ফরচুন। যদি এটা বেছে নাও তাহলে বুঝবো তোমার বাবা অন্য জগতে আছে। আর এটার নাম হচ্ছে ফুল। এটা উঠালে বুঝবো তার আবারও পুনর্জন্ম হয়েছে। তখন কোলা লাফিয়ে তার কোলে উঠে যায় আর একটা কার্ড কামড়ে ছিনিয়ে নেয়। দেখা যায় সে নিয়েছিল ফুল নামের সেই কার্ডটা। লিয়ান আবারও আমাদের বলতে থাকে, এরপর থেকে আমার বেশিরভাগ সময় কোলার সাথেই কাটে। বাবাকে হারানোর কষ্ট আর সমস্ত হতাশাগুলো সে দূরে সরিয়ে রাখে, যেন সে আমাকে নতুনভাবে হাসতে শিখিয়েছে। এর কয়েক মাস পর সে রেস্টুরেন্টে কিছু লিফলেট দেখে সেগুলো ছিঁড়তে শুরু করে। আমরা বুঝতে পারি সেই লিফলেটে লেখা ছিল তাদের এই দোকানটা বিক্রি করা হবে। তার মা বলে, জ্যাংয়ের মৃত্যুর পর থেকে কাস্টমার এতটাই কমে গিয়েছে যে বর্তমানে লাভের পরিবর্তে অনেক টাকা লস হয়, এমনকি ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ করতে পারছি না, তাই বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর দিন লিয়ান কোলাকে নিয়ে চলে আসে এক পরিত্যক্ত বেস ক্যাম্পে। দেখা যায় সেখানের পরিত্যক্ত বিমানটির সিক্রেট জায়গায় তার এবং তার বাবার একটা ছবি লুকিয়ে রেখেছিল। সে অতীতের কিছু স্মৃতি কল্পনা করে। আগে তার বাবার সাথে এখানে আসতো, বাবার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। স্কুল থেকে ফিরে বায়না ধরতো বাবার রান্না করা নুডলস খাওয়ার জন্য। ভালোভাবেই কাটছিল তাদের সময়গুলো। এসব ভেবে লিয়ান প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। কোলাকে বলে, রেস্টুরেন্টের প্রতিটা আঙিনায় বাবার স্মৃতি জড়িয়ে আছে, দোকানটা বিক্রি করা উচিত হবে না, তাই না? এই শুনে কোলা ঘেউ ঘেউ করে ওঠে, যেন তার প্রশ্নের সাড়া দিয়েছে। ওইদিকে পানিয়ান কি করবে ভেবে পাচ্ছিল না। দোকানটা যে বিক্রি করতেই হবে। ডেস্কের উপর তাদের ফ্যামিলি ফটো দেখে সেও খুব ইমোশনাল হয়ে পড়ে। দেখা যায় এর পরদিন তাদের দোকান কিনতে কাস্টমার আসে। সে এই জায়গায় একটা সেলুন দিতে যায়, তবে লিয়ান বলে, আমাদের কিচেনে গরম পানির ব্যবস্থা নেই, তাই শীতের সময় আপনার সেলুনে কাস্টমার আসবে না। এই শুনে লোকটা চলে যায়। এরপর আরেকজন এসেছিল চা পাতার গোডাউন দেওয়ার জন্য। লিয়ান বলে, আমাদের পেছনের পাহাড়ে এই শহরের সবচেয়ে জনপ্রিয় চা বাগান রয়েছে, তাই মনে হচ্ছে এই জায়গাটা আপনার জন্য নয়। তো এরপরে কাস্টমার আসলে তার মা তাকে রুমে আটকে রাখে। সে বের হওয়ার জন্য চিৎকার এবং গালি দিচ্ছিল। তার গালি শুনে সেই কাস্টমারটাও চলে যায়। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে আর বরাবরের মতো এবারও তাদের দোকানে পানি ওঠে। লিয়ান এবং তার মা দরজার সামনে বাঁধ তৈরি করে। কাজ শেষে লিয়ান কোলার কাছে যায়, কারণ সে কিছু একটা বুঝতে পেরে খুব চেঁচামেচি করছিল। তখন পানিয়ান দেখে তাদের ফ্যামিলি ফটোটা পানিতে পড়ে গিয়েছে। সেটা উঠিয়ে উপরে রাখে। ঠিক তখনই বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট হয়ে একটা তার ছিঁড়ে যায়। এই দেখে লিয়ান যায় তার মাকে বাঁচাতে। সেই তারটা ছিঁড়ে পানিতে পড়ে যায়। তারা ভাবে বৈদ্যুতিক শক লেগে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে, তবে তেমন কিছুই হয় না। তখন মেন সুইচের সেখান থেকে শব্দ পেয়ে পানিয়ান গিয়ে দেখে তাদের কুকুরটা মেন সুইচ অফ করে দিয়েছে। এটা দেখে তারা দুজন একদম হতবাক হয়ে যায়, কারণ আগে যখন দোকানে পানি উঠত তখন জ্যাং আগে থেকেই মেন সুইচ অফ করে রাখত। তো পানিয়ান বুঝতে পারে প্রথমবার ফ্যানের আঘাত থেকে আর এবার বৈদ্যুতিক শক থেকে বাঁচিয়েছে কোলা। তাই একটা খাবারের পাত্র এবং কম্বল নিয়ে আসে কোলার জন্য। বলে ও এখন থেকে ঘরের ভেতরে থাকতে পারবে। এই শুনে লিয়ান প্রচণ্ড খুশি হয়। সে আবারও বলতে থাকে, সেদিন থেকে কোলা আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে। মাও অনুপ্রেরণা পেয়েছে আরও একবার রেস্টুরেন্ট চালু করার। আমাদের সময়গুলো ভালোভাবেই যাচ্ছিল। সেই প্রথমবারের মতো আমি মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। মা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল বাবার রেস্টুরেন্টটা ধরে রাখার জন্য, তবে তেমন কোনো উন্নতি হচ্ছিল না। ধীরে ধীরে কাস্টমার কমে যাচ্ছিল। তারপর একদিন মাংলি লিয়ানকে নিয়ে আসে ফুটবল ম্যাচ দেখার জন্য। বলে, তুমি আগে স্কেটিং স্কিং করতে অনেক অ্যাক্টিভ ছিলে, এখন একদম শান্ত হয়ে গিয়েছো। এভাবে থাকলে ডিপ্রেশনে চলে যাবে, তাই তোমার উচিত একটা রিলেশনে যাওয়া। 5 নম্বর জার্সি জুন নামের ছেলেটা তোমার সাথে খুব মানাবে। তার এই কথা শুনে কোলা খুব ক্ষেপে যায়। এরপর রাতের বেলা কোলা একটা আলমারির কাছে গিয়ে চেঁচামেচি শুরু করে। লিয়ান সেই আলমারিটা খুললে দেখে সেখানে রয়েছে তার পুরনো স্কেটবোর্ড। অর্থাৎ কোলা চাইছে সে যাতে আবারও স্কেটিং শুরু করে। তার বাবা নিজ হাতে তাকে স্কেটিং শিখিয়েছিল। এই ভেবে মন খারাপ করে আলমারিটা বন্ধ করে দেয়। কোলাকে নিয়ে বাহিরে হাঁটতে বেরোয়। তখন হঠাৎ করে সে ছুটে দৌড় লাগায়। লিয়ান তাকে ফলো করে এসে দেখে একটা ছেলে স্কেটবোর্ড প্র্যাকটিস করছিল। কোলা তাকে আক্রমণ করেছে। এই দেখে লিয়ান অনেক চেষ্টা করে তাকে
তাকে থামায়। লিয়ান ছেলেটাকে চিনতে পারে, এ হচ্ছে 5 নম্বর জার্সি পরা জুন নামের সেই ছেলেটা। লিয়ান কোলার এই ঘটনার জন্য তাকে সরি বলে। জুন বলে, আমি তোমাদের পাশের গলিতে থাকি, অনেক আগ থেকেই তোমাদের রেস্টুরেন্টে খেতে যাই, তবে খাবারগুলো আগের মতো টেস্টি হয় না। লিয়ান কিছু না বলেই চলে যাচ্ছিল, তবে কোলা এখনো জুনের উপর রেগেছিল। সে তাকে টেনে নিয়ে আসে। কিছুক্ষণ পর আবারও ফিরে গিয়ে বলে, তুমি এমনিতেও পড়ে যেতে, তোমার অ্যাঙ্গেল ঠিক ছিল না, আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর একদিন তার দাদু বলে, নিশ্চয়ই তোমার বাবার কোনো এক সিক্রেট রেসিপি ছিল, কারণ অনেক চেষ্টার পরেও খাবারগুলো আগের মতো টেস্টি হয় না, এজন্য কাস্টমার কমে যাচ্ছে। এরপর লিয়ান শুনতে পায় লোন পরিশোধ করতে তাদের অনেক টাকার প্রয়োজন, তাই সে স্কেটবোর্ডগুলো বিক্রি করতে যায়, তবে অনেক কম প্রাইস বলায় সে ফিরে আসছিল। তখন জুন আসে তার স্কেটবোর্ড সারাই করতে। দোকানদার বলে, চাকাগুলো চেঞ্জ করতে হবে, এর জন্য 4000 টাকা লাগবে। এই শুনে লিয়ান এসে 1 মিনিটের মধ্যে সেটা ঠিক করে ফেলে। জুন দোকানদারকে গালি দিয়ে চলে আসে লিয়ানকে ধন্যবাদ দিতে। লিয়ান বলে, ধন্যবাদ দিতে হবে না, গতকাল কোলার জন্য তোমার স্কেটবোর্ড ভেঙেছে। জুন বলে, আমি ঋণী হয়ে গেলাম, তুমি 4000 টাকা বাঁচিয়ে দিলে, তাই কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। এই শুনে লিয়ান বলে, যেহেতু তুমি রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার ছিলে, তাই নিশ্চয়ই বুঝতে পারবে আগে কোন ধরনের মশলা ব্যবহার করা হতো। আগামীকাল বাজারে চলে এসো। পরদিন তারা চলে আসে বাজারে। জুন তার টেস্ট সেন্স ব্যবহার করে মরিচ এবং মশলা কিনতে সাহায্য করে। লিয়ান বলে, আমরা কেউই জানি না বাবা কোন দোকান থেকে মশলা কিনত। তখনই কোলা একদিকে ছুটতে শুরু করে। জুনও বাজারের ব্যাগ নিয়ে তাদের পিছু পিছু ছুটছিল। কোলা চলে আসে এক মশলার দোকানে। দোকানদার লিয়ানকে দেখে বলে, তুমি তো জ্যাংয়ের মেয়ে, তোমার বাবা ছিল আমার বন্ধু, আমার থেকেই সব ধরনের মশলা নিত। এই শুনে লিয়ান চালাকি করে বলে, বাবাকে যে মশলাগুলো দিতেন আমাকেও সেই মশলাগুলো দিন। এরপর বাজার শেষে বাড়ি ফিরে আসে। জুনকে দেখে পানিয়ান বলে, তুমি তো সেই ছেলেটা যে সারাদিন স্কুলে দুষ্টুমি করে বেড়াও। এই শুনে লিয়ান বলে, ও ছিল বাবার নিয়মিত কাস্টমার, ও আমাকে সাহায্য করেছে মশলা কিনতে। এরপর সঠিক পরিমাণ মশলা দিয়ে রান্না করে এবং এক এক করে পানিয়ান, জুন, লিয়ান এবং তার দাদু টেস্ট করে দেখে। পানিয়ান বলে, এবার মশলাটা একদম ঠিকঠাক ছিল, তবে এখনো কিছু একটা কমতি মনে হচ্ছে। তখন কোলা কোক নেয়ার জন্য চেঁচামেচি শুরু করে, আর এদিকে লিয়ান জুনকে বেশি করে খেতে বলে, যাতে কোন মশলাটা কমতি আছে তা বুঝতে পারে। তবে ঝালে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে বাহিরে এসে একটা কোক নিয়ে খেতে শুরু করে। দেখা যায় বোতলটা রাখে চুলার কাছে। এই দেখে কোলা দৌড়ে এসে কোকটা খাবারের মধ্যে ঢেলে দেয়। তার দাদু টেস্ট করে দেখে সেটা খাওয়ার উপযোগী আছে কিনা, তবে সে একদম হতবাক হয়ে যায় আর বলে, জ্যাংয়ের সিক্রেট রেসিপি ছিল কোক। এই শুনে তারাও টেস্ট করে প্রচণ্ড খুশি হয়ে যায় আর কোলাকে ধন্যবাদ জানায়। দেখানো হয় জ্যাং সত্যিই তার খাবারের সাথে কোক মেশাতো। এতে করে তার খাবারে আলাদা একটা ফ্লেভার চলে আসতো, যেটা তার কাস্টমাররা খুব পছন্দ করত। এরপর জুন লিয়ানের স্নোবোর্ডগুলো কিনে নেয়। সে ওই টাকা তার মায়ের হাতে দেয়, বলে এগুলো লোন পরিশোধ করার জন্য। এরপর জুনকে বিদায় দেওয়ার সময় তারা দুজন হাসি ঠাট্টা করছিল, আর এই বিষয়টা জানালা দিয়ে দেখতে পায় পানিয়ান এবং কোলা। তারা একে অপরের দিকে তাকায়। এরপর দিন লিয়ান দেখে জুনের বাবা মাকে স্কুলে ডাকা হয়েছে, কারণ সে অনেক বেশি দুষ্টুমি আর নিয়ম ভঙ্গ করে। লিয়ান এসে বলে, স্কুল শেষে আমার সাথে দেখা করবে। দেখা যায় স্কুল শেষে লিয়ান তাকে নিয়ে আসে তাদের সিক্রেট প্লেসে। এই ফায়ার ফাইটার বিমানটা 1990 সাল থেকে এখানে রয়েছে। আগে মানুষ এখানে ভিজিট করতে আসলেও এখন আর কেউ আসে না। জুন জানায় সে চেয়েছিল এয়ারফোর্স অথবা মিলিটারিতে জয়েন করবে, কিন্তু তার বাবা মা সেটা চায় না। দেখা যায় জুন তার জন্য একটা হেডফোন উপহার এনেছিল, যেখানে তার একটা পছন্দের গান প্লে হচ্ছিল। তখন তার মনে পড়ে সেদিন ফুল ভলিউমে সে এই গানটা শোনার কারণেই তার বাবার ডাক শুনতে পায়নি, আর এই কারণেই তার বাবাকে হারিয়েছে। এটা মনে পড়তেই সে হেডফোন রেখে বাড়িতে চলে আসে। অপরদিকে পানিয়ান স্কুলের চাকরিটা ছেড়ে দেয়, বলে একসাথে স্কুল আর রেস্টুরেন্ট চালানো অসম্ভব, তাই চাকরিটা ছেড়ে দেবে। সম্পূর্ণ ফোকাস রাখবে তার মেয়ের দিকে, কারণ কয়েকদিন পরেই তার কলেজ এন্ট্রান্স পরীক্ষা। তখন টিচার জানায় ইদানিং লিয়ান ক্লাস টেস্টে খুব কম নম্বর পায় এবং সারাদিন জুনের সাথে ঘুরে বেড়ায়। ভালো রেজাল্ট না করলে ভালো কলেজে চান্স পাবে না। এই শুনে সে বাড়ি ফিরে প্রথমে কোলাকে বের করে দিতে চায় আর বলে সবকিছু বাদ দিয়ে শুধু লেখাপড়া করবে, কিন্তু লিয়ান কুকুরের দড়িটা ধরে ফেলে। তার মা সব সময় তার ইচ্ছার বিরুদ্ধে সমস্ত সিদ্ধান্ত নেয়। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এত রাতে কার বাড়িতে থাকবে, তাই প্রথমে কল করে তার বন্ধু মাংলিকে। বুঝতে পারে সে বন্ধুদের সাথে পার্টি করছে, তাই লিয়ান চলে আসে জুনদের এরিয়ায়। জুনের বাড়িটা সে চিনত না, তাই চিৎকার করে তার নাম ধরে ডাকে। ভাগ্যক্রমে জুন তার ডাক শুনতে পেয়ে
তাকে ঘরে নিয়ে আসে। লিয়ান জানায় মায়ের সাথে ঝগড়া করে বেরিয়ে এসেছে আর আজ রাতে সে এখানেই থাকবে। তো জুন তাকে থাকতে দেয়। টিভি অন করে তার পাশে বসতে যাবে, কিন্তু কোলা তাকে সরিয়ে তার জায়গায় বসে পড়ে। তখন টিভিতে একজন ইমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছিল আর এই দৃশ্যটা মনোযোগ সহকারে দেখছিল কোলা। জুন বলে এমনভাবে তাকিয়ে আছে যেন সব কিছু বুঝতে পারছে। এসব বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, তাই কোলা তার উপর প্রচণ্ড রেগে যায়। এই দেখে লিয়ান তাকে নিয়ে পাশের রুমে আটকে রাখে। এরপর লিয়ান তাকে সরি বলে, কারণ ওই দিন সে তার গিফট অর্থাৎ হেডফোনটা ফেলে দিয়ে চলে এসেছিল। তবে জুন জানায় সে হেডফোনটা যত্ন করে রেখে দিয়েছে। এই বলে সেটা নিয়ে এসে আবারও লিয়ানের পছন্দের গানটা প্লে করে। আর এবারও তার মনে পড়ে জন্মদিনে বাবার সাথে কাটানো খুনসুটিময় মুহূর্ত, স্কুল থেকে ফিরে বাবার সাথে দুষ্টুমি, আর পাহাড়ে কাটানো সুন্দর স্মৃতিগুলো যা আর কখনোই ফিরে আসবে না। তখনই কোলা রুম থেকে বেরিয়ে এসে জুনকে তাড়া করে। জুন তার কাছে ক্ষমা চায় আর তাদের এই অবস্থা দেখে প্রচণ্ড হাসি পায় লিয়ানের। পরদিন সকালবেলা জুন তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। তখন কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেখে লিয়ানের মা এসেছে মাংলিকে সাথে নিয়ে। তার মা তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু সে জানায় সে আর লেখাপড়া করবে না। এই শুনে তার মা তাকে চর দিয়ে বসে আর বলে, তোমার বাবাকে কথা দিয়েছিলে পাহাড়ে নিয়ে গেলে ঠিকভাবে লেখাপড়া করবে, তোমার কারণেই তোমার বাবার মৃত্যু হয়েছে, তার কথা রাখার জন্য হলেও লেখাপড়া করতে হবে। এরপর লিয়ান তার বাড়ির দিকে চলে যায়। সে জুনকে বলে দেয় তারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি আর কলেজে ওঠার আগে সে যেন লিয়ানের সাথে যোগাযোগ না করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। জুন আর লিয়ানের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে মাঝে মধ্যে জুন একাই চলে আসে লিয়ানের সিক্রেট প্লেসে। আর ওইদিকে লিয়ান আবারও মনোযোগী হয় লেখাপড়ায়। দেখতে দেখতে কলেজ এন্ট্রান্স এক্সাম চলে আসে। এরপর রেজাল্টের দিন মার্কশিট এনে টেবিলের উপর রাখে। এখনও তার মায়ের সাথে কথা বলে না। তার মা দেখে লিয়ান খুব ভালো রেজাল্ট করেছে। এরপর লিয়ান জুনের কাছে ফোন করে, কিন্তু সে তার কল কেটে দেয়। কিছুক্ষণ পর মাংলি আসে তাদের বাড়িতে, জানায় সে মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছে তার পছন্দের সাবজেক্ট ব্রডকাস্টিং বা টিভি সম্প্রচারকে। আর সে অ্যাপ্লাই করেছে অন্য শহরের এক কলেজে, যেটা এখান থেকে অনেক দূরে। লিয়ান জানায় সেও অ্যাপ্লাই করেছে অন্য এক শহরে, যাতে তার মায়ের থেকে দূরে থাকতে পারে। আর এই কথা তার মা শুনতে পায়। সে দেখে তার মেয়ে মেজর সাবজেক্ট নিয়েছে মেডিকেল MBBS। এই দেখে পানিয়ান জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার মতো মহাকাশ এবং রকেট নিয়ে কিছু করতে চাইতে, তাই ভেবেছিলাম সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোনট হবে। লিয়ান বলে, জীবনে চলার পথে অনেক সিদ্ধান্তই পরিবর্তন করতে হয়, তুমিও তো স্কুলের জবটা ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করছো। এরপর রাতের বেলা সে তার বাবার খেলনা রকেটটা তার মায়ের কাছে দিতে আসে। দেখে তার বাবার সমস্ত জামাকাপড় উঠিয়ে রাখছে। লিয়ান আমাদের বলতে থাকে, আমরা ধীরে ধীরে চেষ্টা করছিলাম সেই ক্ষত থেকে সেরে উঠতে। হৃদয়ের গভীরে থাকা সেই ক্ষত তৈরি হয়েছিল বাবাকে হারিয়ে। চিরকৃতজ্ঞতা জানাবো সেই ছোট্ট কুকুরটাকে, যেন সৃষ্টিকর্তা নিজে তাকে পাঠিয়েছে আমাদের এই ছোট্ট পরিবারের কাছে। এর কয়েকদিন পর কোলা শুয়েছিল রেস্টুরেন্টের সামনে। পানিয়ান রেস্টুরেন্টে কাজ করছিল আর লিয়ান ছিল তার স্কুলের বিদায় অনুষ্ঠানে। তখন এক সন্দেহজনক লোক আড়াল থেকে কুকুরটার দিকে লক্ষ্য রাখছিল। কিছুক্ষণ পর লিয়ানকে তার মা ফোন করে জানায় তাদের কোলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর লিয়ান, তার দাদু, মাংলি এবং পানিয়ান সবাই মিলে কোলার লিফলেট বিতরণ করে। জিজ্ঞেস করে কেউ এই কুকুরটাকে দেখেছে কিনা। দেখা যায় জুন তার মোবাইল ফোন থেকে কোলার ছবি দেখিয়ে তাকে খুঁজে বেড়ায়। তখন লিয়ানও এসেছিল সেই মার্কেটে। তাদের দুজনের দেখা হয়ে যায়। জুন বলে, মাংলির থেকে শুনে কোলাকে খুঁজতে বেরিয়েছি, আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। লিয়ান তাকে সম্মতি জানায়। রাতের বেলা বৃষ্টির মধ্যে পানিয়ান ছাতা নিয়ে বেরিয়েছিল কোলাকে খুঁজতে। তবে একটুর জন্য সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। লোকটা তাকে অনেক কথা শোনাচ্ছিল। লিয়ান এসে লোকটাকে বলে, দোষ আপনার, আপনি জানেন না কিভাবে গাড়ি চালাতে হয়। এই বলে ছাতাটা তার মায়ের হাতে দিয়ে চলে যায়। পরদিন জুন তাকে ডেকে আনে এক ডগ মার্কেটের সামনে, যেখানে কুকুর কেনা বেচা হয়। এর কিছুক্ষণ পর তারা দেখে সেই চোরটা দুটো কুকুর এনেছে বিক্রি করতে। এই দেখে তারা দৌড়ে চলে আসে, কারণ সেই ভ্যানে কোলাও ছিল। তবে লোকটা জানায় এই কুকুরগুলো তার নিজের। এই বলে তাদের উপর হামলা করে। জুনের সাথে তার খুব মারপিট হয় আর লিয়ান চেষ্টা করে দরজাটা খুলতে। তখন সে দেখে জুনকে প্রচুর মারধর করছে। সে লোকটাকে সরিয়ে জুনকে উঠায় আর এই সুযোগে লোকটা তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। তারা দুজন ভ্যানের পিছু করতে থাকে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর একদম হাঁপিয়ে যায়। তখনই দেখে তার মা আসছে বাইক নিয়ে। এবার পানিয়ান চোরের পিছু করে, তাকে খুবই বাজে ধরনের গালি দেয় এবং থামতে বলে। তবে চোরটা কিছুতেই থামে না, তাই
সে বাইকের স্পিড বাড়িয়ে তার পাশে চলে আসে আর বলে আমার কোলাকে ফিরিয়ে দাও। চোরটা বলে আমার কাছে কোনো কোকা কোলা নেই। এই শুনে সে আবারও বাজে গালি দিতে শুরু করে। এরপরেও যখন থামছিল না তখন সে বাইকটা ভ্যানের সামনে নিয়ে যায়। এতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। লোকটা উঠে তাকে মারতে যাবে কিন্তু উল্টো সে তাকে 2 হাত দিয়ে মেরে আহত করে ফেলে। এরপর দরজাটা খুলতে যায়, তবে লোকটা আবারও উঠে আসে ছুরি নিয়ে। ঠিক তখনই জুন এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এই মারপিটের মাঝে কোলা দরজা খুলে পালিয়ে যায়। সে চলে আসে এক পরিত্যক্ত বাড়ির সামনে এবং সেই দরজার লকটাও খুলে ফেলে। দেখা যায় সেই ঘরে ছিল আরো কয়েকটা কুকুর যাদেরকে কিডন্যাপ করেছিল সেই চোরটা। তবে এখন কোলা এদেরকে বাঁচিয়ে নিয়েছে। ওইদিকে সেই চোরটাকে পুলিশ ধরে নিয়ে যায় আর কোলাও চলে আসে কিডন্যাপ হওয়া সব কুকুরদের নিয়ে। কোলাকে খুঁজে পেয়ে তারা স্বস্তি ফিরে পায়। এরপর কোলাকে ডক্টরের কাছে নিয়ে আসে সাধারণ চেকআপের জন্য। ডক্টর জানায় সেই চোরটা কোলার কোনো শারীরিক ক্ষতি করেনি। তারপর দেখা যায় জুন লিয়ানকে জানায় সে এয়ারফোর্সে চান্স পেয়েছে। পাশের শহরের ক্যাম্প সিলেক্ট করেছে ট্রেনিংয়ের জন্য। তবে লিয়ান জানায় তার মেডিকেল কলেজটা এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। এই শুনে জুনের খুব মন খারাপ হয়। সে ভাবে লিয়ান তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, এই জন্যে অনেক দূরের কলেজে অ্যাডমিশন নিয়েছে। এই ভেবে সে বলে তুমি ভালো একটা মানুষ ডিজার্ভ করো। লিয়ান বলে গত 1 বছর ধরে তুমি আমার কল রিসিভ করনি, আমাকে এড়িয়ে চলেছ। এখন শুনতে চাই আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল। জুন বলে আমরা ছিলাম শুধুমাত্র বন্ধু। এই শুনে লিয়ান তার মাকে নিয়ে বেরিয়ে যায়। এর কয়েক মাস পর তার মা বলে শুনেছি জুন আজকে ট্রেনিং করতে চলে যাবে। লিয়ান বলে সে শুধুমাত্র আমার একজন বন্ধু, তার বিষয়ে কিছু জানতে চাই না। পানিয়ান বলে এখন তুমি কলেজে উঠেছ, নিজের ডিসিশন নিজেই নিতে পারো। এই শুনে সে বুঝতে পারে তার মা এখন জুনকে মেনে নিয়েছে। তাই সে দৌড়ে বেরিয়ে যায় জুনকে বিদায় জানাতে। তবে সে আসার আগেই জুন বেরিয়ে পড়েছিল। লিয়ান বলে হয়তো আমাদের জীবনের রাস্তাটা আলাদা, তবে চাই কোনো একদিন আমাদের আবারও দেখা হোক কোনো এক অজানা কারণে। ততদিন সে তার পথেই থাক আর আমি আমার পথে। দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন আমাকে চলে যেতে হবে কলেজ হোস্টেলের উদ্দেশ্যে। কোলার থেকে বিদায় নিতে গিয়ে যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। জানি একবার বাড়ি থেকে বের হয়ে গেলে আর কখনোই সেভাবে ফিরে আসা হয় না। আমরা হয়ে যাই বাড়ির অতিথি। এভাবে দেখতে দেখতে অনেকগুলো মৌসুম কেটে যায়। প্রতি ছুটিতেই বাড়ি আসা হয়। এই বাড়িটা, বাড়ির চারপাশ সবারই যেন ধীরে ধীরে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। শুধু একটা জিনিসই পরিবর্তন হয়নি, তা হচ্ছে কোলার জানালার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করাটা। এভাবেই 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই পানিয়ানের রেস্টুরেন্ট এখন ভালোভাবেই চলছে। কলেজ লাইফ কমপ্লিট করে লিয়ান বাড়ি ফিরে আসে। তার মা একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, তবে সেই লোকটাকে তার মোটেও পছন্দ হয় না। এরপর রাতের বেলা তাদের গ্যাসের সিলিন্ডারে প্রবলেম হলে তার মা সেই লোকটাকে ডেকে আনে। তখন লিয়ান কোলাকে ইশারা দেয় তাকে কামড়ানোর জন্য। তবে দেখা যায় কোলা লোকটাকে খুব পছন্দ করে। পরদিন খাবার টেবিলে লোকটা বলে লিয়ান খুবই সুন্দরী, নিশ্চয়ই স্কুল লাইফে অনেক ছেলে তাকে বিরক্ত করত। পানিয়ান বলে ও একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু আমি তাদের ব্রেকআপ করিয়ে দিয়েছি। এর উত্তরে লিয়ান বলে আমরা ব্রেকআপ করিনি, শুধু কথা বলা বন্ধ করেছি। এই বলে সে উঠে যায়। পানিয়ান বলে আগামীকাল পাশের শহরে যেতে হবে। পরদিন সে তার মেয়ে এবং মাংলিকে নিয়ে বেরিয়ে পড়ে। মাংলি জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি। সে বলে লিয়ানের বাবা জ্যাংয়ের বাড়িতে, যেখানে তার বাবার সাথে প্রথম দেখা হয়েছিল আমার। লিয়ানের জন্ম সেখানেই হয়, সেখানেই প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করেছিল লিয়ান। তারপর এই শহরের স্কুলে চাকরি হওয়ায় আমরা এখানে চলে আসি। এরপর তারা পুরনো বাড়িতে চলে আসে। পুরনো স্মৃতিগুলো দেখে তারা একই সাথে খুশি এবং ইমোশনাল হয়। তখন হঠাৎ করে কোলা বাহিরে বেরিয়ে যায়। লিয়ান তার পিছু করে এসে দেখে কোলা চলে এসেছে জুনের কাছে। সে বুঝতে পারে তার মা জুনকে এখানে আসতে বলেছে। জুন তাকে দেখতেই দৌড়ে চলে আসে। বহুদিন পর তাকে দেখে লিয়ানের চোখে পানি চলে আসে। এরপর তাকে নিয়ে এগোতে থাকে তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। তার মা জুনকে দেখতেই হাসি মুখে ওয়েলকাম জানায়। লিয়ানকে বলে ঠিক এই জায়গাতেই তোমার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তার 1 মাস পর আমাদের বিয়ে হয়। এরপর সন্ধ্যায় তারা চলে যায় সেই পাহাড়ি অঞ্চলের এক চূড়ায়। কিছুক্ষণ পর এখান থেকে রকেট উৎক্ষেপণ দেখা যাবে। রকেট লঞ্চের সময় তারা এতটাই এক্সাইটেড হয়ে যায় যে এক এক করে সবাই মনের কথাগুলো বলে দেয়। মাংলি বলে সে তার ব্রডকাস্টিং জবটা করতে চায় না। পানিয়ান বলে আজকে সে অনেক খুশি জুন আর লিয়ানকে একসাথে দেখে। তখন তারা দুজন একসাথে বলে ওঠে তারা একে অপরকে বিয়ে করতে চায়। এই শুনে মাংলি এবং পানিয়ান প্রচন্ড খুশি হয়। তার মনে পড়ে তাদের 3 জনের একসাথে কাটানো স্মৃতিগুলো, কতটা হাসি খুশি আর চিন্তাহীন সময় কাটিয়েছিল তারা।
তখন দেখানো হয় যেদিন সে জুনের বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে এসেছিল সেদিন অনেকক্ষণ যাবৎ জুনের সাথে তার কথা হয়। সে বলেছিল কলেজে ওঠার আগ পর্যন্ত তাদের কন্ট্রাক্ট অফ থাকবে, ততদিন পর্যন্ত যদি তাদের ভালোবাসা টিকে থাকে তাহলে তারা চাইলে বিয়ে করতে পারবে। তো বর্তমানেও লিয়ানের প্রতি তার একই রকম ভালোবাসা ছিল, আর সে এখন তার মেয়েকে বিয়ে করতে চায়। যেহেতু এখন তারা প্রাপ্তবয়স্ক তাই পানিয়ান তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। এরপর বেশ কিছুদিন তারা দুজন কোলাকে নিয়ে ঘুরে বেড়ায়। এরপর ইভেন্ট ম্যানেজারকে বলে যেহেতু তার বাবা নেই তাই গার্ডিয়ান হিসেবে কোলা তার সাথে স্টেজে উঠবে। এই বলে সে কোলাকে ডাকতে থাকে, কিন্তু সে উঠছিল না। এরপর তাদেরকে দেখা যায় হসপিটালে। ডক্টর জানায় কোলা বেশি দিন বাঁচবে না, ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাবে, আর এখন থেকে সে হসপিটালে ভর্তি থাকবে। তবে মাঝে মধ্যে তারা তাকে ঘুরতে নিতে পারবে। এরপর থেকে প্রায় সময়ই তারা কোলাকে নিয়ে ঘুরতে যেত। লিয়ান বুঝতে পারে তার লাইফের সবচেয়ে কাছের বন্ধুটাকে সে হারাতে যাচ্ছে। এরপর বিয়ের আগের দিন ভিডিও কলে তার মা হসপিটাল থেকে কোলাকে দেখায়। কোলার অবস্থা আগের থেকেও খারাপ। লিয়ানের খুব মন খারাপ হয় তার এই অবস্থা দেখে। এরপর রাতের বেলা তার মা তাকে অনেকগুলো গোল্ড উপহার দেয়। সে বলে তোমার প্রত্যেক জন্মদিনে তোমার বাবা এক টুকরো গোল্ড কিন্তু তোমার বিয়েতে উপহার দেওয়ার জন্য। তার মৃত্যুর পরে আমি সেটা চালিয়ে গিয়েছি। তার প্রতি বাবা মায়ের এই অকৃত্রিম ভালোবাসা তাকে ইমোশনাল করে দেয়। তারপর দিন সে বিয়ের জন্য রেডি হয়। ওইদিকে হসপিটালে কোলাকে দেখাশোনা করছিল তার দাদু। সে ওয়াশরুমে গেলে কোলা তার ক্যানুলা খুলে হসপিটাল থেকে বেরিয়ে আসে আর সোজা চলে আসে লিয়ানের কাছে। লিয়ান জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে। বুঝতে পারে ছোটবেলায় যেভাবে স্মেল ফলো করে তার স্কুলে চলে এসেছিল ঠিক একইভাবে এখানে চলে এসেছে। তখন কোলা তার মাথাটা লিয়ানের মাথার সাথে লাগায়। এই দেখে লিয়ান কান্নায় ভেঙে পড়ে, কারণ ঠিক একইভাবে তার বাবা তার সাথে দুষ্টুমি করত। জ্যাং বলেছিল তোমার বিয়ের দিন আমি স্যুট এবং লাল রঙের বোটাই পরে তোমাকে স্টেজে নিয়ে যাব, সেই ভাগ্যবান ছেলেটার হাতে তুলে দেব যে তোমাকে সারা জীবন খুশি রাখবে। তোমাকে একটা উপহার দেব যেটা তোমার প্রতি জন্মদিনে কিনে রাখছি। লিয়ান ভাবে সৃষ্টিকর্তা তার বাবার আত্মাটা হয়তো কোলার সাথে জুড়ে দিয়েছিল। কোলার সাথে তার প্রথম দেখা, এরপর গার্ডদের থেকে ছিনিয়ে তাকে আপন করে নেয়া, তার মাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো, তাদেরকে সঠিক মশলার দোকানে নিয়ে যাওয়া, তাদের রেসিপিতে কোক ঢেলে দেয়া, জুন তার পাশে বসাতে তাকে পুরো ঘরে তাড়া করে বেড়ানো, লাইফ সাপোর্টের দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকা, বৃষ্টির দিনে তার জন্য ছাতা নিয়ে আসা, ঠিক তার বাবার মতো। কোলা যেন তার বাবার এক প্রতিচ্ছবি, যেন এত বছর ধরে তার বাবাই তাকে আগলে রেখেছিল। এই ভেবে সে তাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিল। এরপর দেখা যায় লিয়ানের সাথে কোলা স্টেজে আসে। তাকে এখানে দেখে পানিয়ানের চোখে পানি চলে আসে। সে লিয়ানকে জুনের কাছে নিয়ে যায়। জুন তাকে কথা দেয় লিয়ানকে সব সময় হাসি খুশি রাখবে, কখনো কষ্ট দেবে না। তারপর কোলা গিয়ে পানিয়ানের পাশের চেয়ারে বসে। পানিয়ান তাকে একটা বোটাই পরিয়ে দেয়। এরপর ভালোভাবেই তাদের অনুষ্ঠান শেষ হয়। তারা লক্ষ্য করে কোলা সেই চেয়ারে নেই। এরপর সবাই মিলে তাকে খুঁজে বেড়ায়। দেখা যায় সে দরজার পেছনে শুয়েছিল। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় কোলার ব্রেন টিউমার হয়েছে, ফলে বহুদিন যাবৎ সে খুব কষ্ট ভোগ করে আসছে। তাদের উচিত ইউথেনেশিয়া করানো। ইউথেনেশিয়া অর্থ হচ্ছে যন্ত্রণা থেকে মুক্তির জন্য জীবনের ইচ্ছাকৃত সমাপ্তি। তো দেখা যায় এবার তার মা বলে তোমার বাবার লাইফ সাপোর্ট খোলার সিদ্ধান্ত নিয়ে আমি অপরাধী হয়ে আছি, তাই এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। রাতের বেলা লিয়ান প্রতিদিনের মতো আজও তার বাবার নাম্বারে মেসেজ পাঠায়, বাবা তুমি আমার জায়গায় থাকলে কি সিদ্ধান্ত নিতে, আজ তোমার কথা খুব মনে পড়ছে। তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই নম্বরে কল করে। তখনই তার মায়ের ভুলবশত ফেলে যাওয়া ব্যাগের মধ্যে তার বাবার পুরনো সেই মোবাইল ফোনটা বেজে ওঠে। অর্থাৎ জুনকে পছন্দ করা থেকে শুরু করে কোলার অসুস্থতা পর্যন্ত যা কিছু তার বাবার নাম্বারে লিখে পাঠিয়েছে তা সবকিছুই দেখেছিল তার মা। তার মা এখনো তার বাবার মোবাইল ফোনটা যত্ন সহকারে রেখেছিল তার কাছে। এই দেখে সে দৌড়ে চলে আসে তার মায়ের বাড়িতে এবং সেই মোবাইল ফোনটা তার সামনে রাখে। বলে তোমাকে বুঝতে না পেরে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আসলে বাবার মৃত্যুর জন্য আমি নিজেকে অপরাধী মনে করি, কারণ পাহাড় থেকে নেমে আসার পর ছবি তোলার জন্য আমি তাকে জোর করেছিলাম, তা না হলে সে হয়তো এখন আমাদের সাথেই থাকতো। পানিয়ান বলে লক্ষ্মী মেয়ে, তোমার কোনো দোষ নেই, সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তাই হবে। এই বলে সে ফোনের হোম বাটনে প্রেস করতেই দেখা যায় তাদের তিনজনের একটা ছবি ওয়ালপেপারে দেয়া ছিল। পানিয়ান বলে তোমার বাবা আমাদের সাথেই আছে, তাকে কি করে ভুলে থাকি। এই শুনে তার আর কোনো অনুশোচনা ছিল না। বুঝতে পারে বাবার অবর্তমানে তার মা ছিল তার সবচেয়ে বড় সাপোর্টার, যে আড়াল থেকে তাকে ভালোবেসে গিয়েছে।
এরপর তারা সিদ্ধান্ত নেয় কোলাকে ইউথেনেশিয়া করাবে। তবে এবার ফর্মে সাইন করে লিয়ান। শেষবারের মতো কোলাকে বিদায় জানায়। এরপর তাকে ইনজেকশন দিলে চিরনিদ্রায় শায়িত হয়। তারপর থেকে লিয়ান আবারও স্কেটিং শুরু করে। সে আবারও ওই পাহাড়ে যায়। দূর থেকে অস্পষ্টভাবে দেখতে পায় কোলা এবং তার বাবাকে, যারা দূর থেকে বিদায় জানাচ্ছিল।